combination of resistances. আমরা কত রকম ভাবে রেজিস্ট্যান্সকে জুড়তে পারি। এক ধরনের জোড়া হচ্ছে একটা রেজিস্ট্যান্স যেখানে শেষ হচ্ছে, দ্বিতীয় রেজিস্ট্যান্স সেখানে শুরু হচ্ছে, আবার দ্বিতীয় রেজিস্ট্যান্স যেখানে শেষ হচ্ছে সেখান থেকে তৃতীয় রেজিস্ট্যান্স শুরু হচ্ছে। এই রকম ভাবে যদি জুড়ি একটা মানে একের পর এক রেজিস্ট্যান্সকে, এই ধরনের কম্বিনেশনকে বলা হয় সিরিজ কম্বিনেশন, বা বাংলায় বলা হয় শ্রেণী সমবায়। এই ধরনের কম্বিনেশনকে বলা হয় সিরিজ কম্বিনেশন, আর এইটা হচ্ছে বাংলায় বলা হয় শ্রেণী, এখন বোধহয় মধ্যময় হর্ষই লেখা হয়, সমবায়। এর ক্ষেত্রে একটা বিশেষত্ব দেখো, যে একটা রেজিস্ট্যান্স যেখানে শুরু হয়েছে সেইখান থেকে দ্বিতীয় রেজিস্ট্যান্স আরম্ভ হয়েছে, দ্বিতীয় রেজিস্ট্যান্স যেখানে শেষ হয়েছে সেখান থেকে তৃতীয় আরম্ভ হয়েছে, অর্থাৎ দুটো রেজিস্ট্যান্সের কেবলমাত্র জাংশন পয়েন্ট একটি, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের সঙ্গে এই রেজিস্ট্যান্স জোড়া আছে। মানে ধরো তোমরা তিনজন বন্ধু হাতে হাত ধরে যদি দাঁড়াও, মানে ধরো একজনের ডান হাতের সঙ্গে আরেকজনের বাঁ হাত, আবার দ্বিতীয় জনের ডান হাতের সঙ্গে তৃতীয় জনের বাঁ হাত, এইভাবে যদি পরপর জুড়তে থাকি, সেই ধরনের কম্বিনেশনকে বলা হয় সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। আর যদি এইভাবে জুড়ি, অর্থাৎ যদি রেজিস্ট্যান্সগুলো বাঁ হাতগুলো সব একসঙ্গে জোড়া আছে, ডান হাতগুলো সব একসঙ্গে জোড়া আছে, এইরকম ভাবে যদি জুড়ি, তাহলে এই ধরনের কম্বিনেশনকে বলা হয় সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। এখানে আরো থাকতে পারে, আমি এখানে তিনটে দিয়ে দেখালাম শুধু। এটাকে বলা হয় প্যারালাল কম্বিনেশন, বা বাংলায় বলা হয় সমান্তরাল সমবায়। এছাড়াও মিক্সড কম্বিনেশন হতে পারে, অর্থাৎ দুটো সিরিজ আছে তার সঙ্গে একটা প্যারালাল, আবার তার সঙ্গে একটা সিরিজ, যখন যেরকম বর্তনীতে বা সার্কিটে প্রয়োজন পড়ে আমাদের রেজিস্ট্যান্স জুড়তে হয় বা খুলে দিতে হয়, রেজিস্ট্যান্স বাড়াতে হয় বা কমাতে হয়। এইবার আমাদের আরো একটা জিনিস যেটা জানার দরকার পড়ে, সেটা হচ্ছে যে আমি দুটো রেজিস্ট্যান্স যুক্ত করলাম সার্কিটে, ধরো এটা 2 ohms, এটা 3 ohms, এটা 4 ohms, 2 3 4, এই তিনটে যোগ করার ফলে সার্কিটের রেজিস্ট্যান্স কত হবে তাহলে এইভাবে যদি জুড়ি সার্কিটের, মানে আমি তার মানে সার্কিট এখন 2 ohms রেজিস্ট্যান্স, আমি মনে মনে ভাবছি ধরো এটা 2 ohms, এটা 3 ohms, এটা হচ্ছে 4 ohms। এবার এইভাবে যদি জুড়ি, তাহলে আমার সার্কিটে মোট রোধ কত পড়লো। সবসময় যে যোগ করতেই হবে তা নয়, গুণ করতেও পারি, গুণ করাটাও এক ধরনের মানে যুক্ত করা। তাহলে আমরা যোগ করব কি গুণ করব, সেটা কি করব আমাদের যে নিয়মের সাহায্যে, বা যে মানে অর্থাৎ এই তিনটে রেজিস্ট্যান্সের বদলে কেবলমাত্র যদি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয় আমাদের, তাহলে কত রেজিস্ট্যান্স ব্যবহার করব তার যে হিসেব, সেইটা আমরা এবার করতে চলেছি। তা প্রথমে আমরা সিরিজ কানেকশন বা সিরিজ কম্বিনেশনের বেলায় আসি। ধরা যাক আমার এখানে একটা রোধ আছে R1, এইখানে একটা রোধ আছে R2, এখানে একটা রোধ আছে R3। তিনটে রোধ নিয়ে আমরা হিসাব করে দেখি। তিনটে রোধ নিয়ে হিসাব করছি। আর ম্যাথমেটিক্সে ইন্ডাকশন বলে একটা প্রসেস আছে, যে আমরা কোনো জিনিস দুটোর জন্য টেস্ট করি, অনেক সময় তিনটের জন্য টেস্ট করি, চারটের জন্য টেস্ট করি। করবার পর আমরা বলে দিই যে this is true for two number of items, this is true for 3 number of items, this is true for 4 number of items, so this will be true for n number of items। হ্যাঁ, তার মানে আমার দুটো তিনটে চারটে যটা খুশি রোধ থাক এরকম ভাবে যদি জোড়া থাকে, শ্রেণী সমবায় যদি জোড়া থাকে, তাহলে এই নিয়মটাকে আমরা সেই জায়গায় ব্যবহার করতে পারবো। এই ধরনের প্রমাণকে ম্যাথমেটিক্সের ভাষায় মেথড অফ ইন্ডাকশন বলা হয়। তো যাই হোক, আমরা এখানে তিনটে রেজিস্ট্যান্সের একসঙ্গে এইভাবে জুড়েছি, সিরিজ কানেকশনে জুড়েছি, এটা হচ্ছে সিরিজ। এখানে একটা আমরা তড়িৎ কোষ যুক্ত করেছি, ভোল্টেজ সোর্স যুক্ত করেছি, এটা হচ্ছে ভি। এইবার এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে ধরো আই।
দেখো এই আই কারেন্টটা R1 এর মধ্যে দিয়ে ফ্লো করছে, R2 এর মধ্যে দিয়ে ফ্লো করছে, R3 এর মধ্যে দিয়ে ফ্লো করছে। মাঝামাঝি কোনো জায়গা দিয়ে কারেন্ট তো তার ছাড়া ফ্লো করতে পারে না, তাহলে মাঝামাঝি কোনো জায়গা নেই কারেন্টটা যাওয়ার জন্য। তাহলে R1 রোধের মধ্যে দিয়েও I1 কারেন্ট যাচ্ছে, R2 রোধের মধ্যে দিয়েও I কারেন্ট যাচ্ছে, এবং R3 রোধের মধ্যে দিয়েও কিন্তু I কারেন্ট যাচ্ছে। সো হোয়াট ইজ ট্রু ফর অল থ্রি, যে কারেন্ট থ্রু অল রেজিস্টার্স আর সেম। তাহলে শ্রেণী সমবায় যখন রোধ একাধিক রোধ যখন যুক্ত করা হবে, when more than one resistances are connected in series, the current flowing through any one of the resistor will be the same with that of the other। অর্থাৎ যে কোনো একটি রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, দ্বিতীয়টার মধ্যে দিয়েও তাই যাবে, তৃতীয়টার মধ্যে দিয়েও তাই যাবে। কারেন্টের কিছু কমা বাড়া হবে না। কিসের কমা বাড়া হবে? না ভোল্টেজের কমা বাড়া হবে। কোথা থেকে জানলেন স্যার? আমরা ওহমস ল তার আগে পড়েছি। ওহমস ল কি ছিল? ওহমস ল এরকম একটা রোধ ছিল, এইখানে আই কারেন্ট ফ্লো করছিল, এইখানে পোটেনশিয়াল ডিফারেন্স ধরো এই পয়েন্ট দুটোর মধ্যে ভিভি মাইনাস ভিএ, আমরা এখানে ধরে নিচ্ছি ভিভি ইজ গ্রেটার দ্যান ভিএ। তাহলে এই ভিভি মাইনাস ভিএ ইকুয়াল টু আমরা দেখেছিলাম আর ইন্টু আই, এইটা হয়েছিল ওহমস ল থেকে পেয়েছিলাম। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এর রোধ হচ্ছে আর। তাহলে এর দুই প্রান্তে এই পয়েন্টটাকে যদি আমি এ পয়েন্ট বলি, এই পয়েন্টটাকে যদি বি পয়েন্ট বলি, এই পয়েন্টটাকে যদি সি পয়েন্ট বলি, এই পয়েন্টটাকে ডি পয়েন্ট বলি, অবশ্যই একটা জিনিস এখানে লক্ষ্য করবে আর কি, যে কারেন্টটা যেহেতু এটা তো কোষের পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, কারেন্টটা যেহেতু এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে কিন্তু VA obviously greater than VB, obviously greater than VC, obviously greater than VD। এই অর্ডারটা মেনটেন হচ্ছে বলে কারেন্টটা এই পথে যাচ্ছে। অন্য অর্ডারে যদি ভোল্টেজ থাকতো তাহলে কিন্তু কারেন্টটা এই পথে যেত না। তাহলে আমি লিখতে পারি কি VA মাইনাস VB, অর্থাৎ কেবলমাত্র আমি যদি প্রথম রোধটার কথা ভাবি, তাহলে VA মাইনাস VB সেটা ইকুয়াল টু এই ওহমস ল অনুযায়ী তাহলে R1 ইন্টু I, আপত্তি নেই আমাদের কারণ I কারেন্টটি ফ্লো করেছে। VB মাইনাস VC ইকুয়াল টু R2 ইন্টু I, এবং VC মাইনাস VD সেটা ইকুয়াল টু R3 ইন্টু I। কোথা থেকে জানলাম? না ওহমস ল এর সাহায্যে জানলাম। ওহমস ল তো আমাকে গোটা সার্কিটের ছবি দেখায় না, এইটুকু দেখায় কেবলমাত্র। তা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে তিনটের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এবং R1 আর R2 আর R3 যদি আলাদা আলাদা রোধ হয়, R1 R2 R3 কারোর মান কারোর সঙ্গে সমান নয়, সেরকম যদি হয় তাহলে R1I will not equal to R2I, will not equal to R3I। অর্থাৎ তিনটি রোধের দুই প্রান্তে যে বিভব প্রভেদ বা তিনটি রোধের দুই প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্স, দে উইল বি ডিফারেন্ট। কখন সমান হবে? না সবগুলোই যদি একই রোধ হয় তাহলে সমান হবে, কিন্তু আমি ধরেই নিচ্ছি আলাদা রোধ। আর আমি সবচেয়ে জেনারেলাইজড যে এক্সপ্রেশন সেটা বার করবার চেষ্টা করছি। আমরা এই তিনটি ইকুয়েশন যোগ করে দেবো। যোগ যদি করে দিই তাহলে মাইনাস ভিবি প্লাস ভিবি কেটে গেল, মাইনাস ভিসি প্লাস ভিসি কেটে গেল, কি পড়ে রইল? ভিএ মাইনাস ভিডি, সেটা ইকুয়াল টু এদিকে আই যদি কমন নিই তাহলে R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু আই। এই নাও হোয়াট ইজ VA মাইনাস ভিডি? এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে VA মাইনাস ভিডি। সেই পোটেনশিয়াল ডিফারেন্স বা সেই বিভব পার্থক্যটা কার সঙ্গে সমান? না এই যে কোষটা, এই কোষটার বিভব পার্থক্যের সঙ্গে সমান। সেটা কত? সেটা হচ্ছে ভি। তাহলে আলটিমেটলি VA মাইনাস ভিডি এই জিনিসটা আমার নিশ্চয়ই তার মানে ভি। তাহলে তাই যদি হয় তাহলে আমরা যে সমীকরণটা এখান থেকে লিখতে পারবো কি রিপ্লেস করে, V বাই I ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এটা লিখতে পারলাম। এইবার এই তিনটি রোধের বদলে কেবলমাত্র একটি রোধ ব্যবহার করব। এমন রোধ ব্যবহার করতে হবে যাতে করে এই তিনটি রোধ ব্যবহার করেও যা পাচ্ছিলাম এই একটি রোধ ব্যবহার করেও কিন্তু তাই পাবো। অর্থাৎ এটা আর ইকুইভ্যালেন্ট, এইটা এখানে
ভি, এখানে আই কারেন্টটি ফ্লো করবে, তবেই এই রোধটাকে, এই তিনটি রোধের ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ বলবো। তুল্য মানে এই ব্যাটারি যুক্ত করব, এই আই কারেন্ট এখানে পেয়েছিলাম, এখানেও আমায় আই কারেন্টই পেতে হবে, এমন একটা রোধ আমায় নিতে হবে যাতে করে জাস্ট একটুখানি ব্রাশ আপ করে এই একই ঘটনা ঘটাতে সে সক্ষম হয়। একটা ভি সোর্সের সঙ্গে সিরিজ কানেকশনে, সেখানে আই কারেন্ট ফ্লো করছিল এবং আই কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছিল। দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, চারটের যে পয়েন্ট কানেক্টার আর কি, সেই কানেক্টারের এই এ পয়েন্টের পোটেনশিয়াল নিশ্চয়ই বি পয়েন্টের চেয়ে বেশি, তেমনি বি পয়েন্টের পোটেনশিয়াল সি পয়েন্টের চেয়ে বেশি এবং সি পয়েন্টের পোটেনশিয়াল ডি পয়েন্টের চেয়ে বেশি। এটা কখন সম্ভব হচ্ছে, কেন এই শর্তটা চাপাচ্ছি, না হলে এই শর্তটা যদি না থাকতো তাহলে কারেন্ট আমার এই ডিরেকশনে ফ্লো করতো না। আচ্ছা, তাহলে আমরা এইটুকু অংশের মধ্যে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু তাহলে আর ওয়ান আই, কারণ আমরা ওমস ল থেকে শিখেছিলাম এইটাই, এখানে ডান দিকে তাই জন্য দেখিয়েছি ওমস ল থেকে। দেখো ওমস লতে যদি একটা এখন এখানে রেজিস্ট্যান্স আর থাকে, এখানে আই কারেন্ট ফ্লো করে, তাহলে ভিবি মাইনাস ভিএ, ভিবিটা ভি এর চেয়ে বড়, তখন ভিবি মাইনাস ভিএটা আর আই এর সঙ্গে সমান হয়। অর্থাৎ এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য ভ্যালু অফ দিস রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এবং এই কারেন্টের প্রোডাক্টটাই হচ্ছে কিন্তু এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদের সঙ্গে সমান। তাহলে এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ কত না ভিএ মাইনাস ভিবি। আমি তো ধরে নিয়েছি এ হায়ার পোটেনশিয়ালে আছে, তাহলে ভিএ মাইনাস ভিবি শুড বি ইকুয়াল টু আর ওয়ান আই, তেমনি করে ভিবি মাইনাস ভিসি শুড বি ইকুয়াল টু আর টু আই, আর ভিসি মাইনাস ভিটি শুড বি ইকুয়াল টু আর থ্রি আই। তাহলে আমরা এই তিনটিকে যোগ করেছি, যোগ করাতে ভিবি প্লাস ভিবি মাইনাস ভিবি কেটে গেছে, প্লাস ভিসি মাইনাস ভিসি কেটে গেছে, তাহলে পড়ে রইল কে ভিএ আর মাইনাস ভিডি, তাহলে ভিএ মাইনাস ভিডি বাদিকে, আর ডান দিকে আই যদি কমন নাও তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এবার নাও ভিএ মাইনাস ভিডি, হোয়াট ইজ ভিএ মাইনাস ভিডি, অর্থাৎ একদম দুটো প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হুইচ শুড বি ইকুয়াল টু দিস ভোল্টেজ, যে সোর্সটা লাগিয়েছে তার ভোল্টেজের সঙ্গে সমান হবে। তাহলে ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু ভি, তাহলে আমার এখানে ভি যদি বসাই তাহলে ভি বাই আই তলায় নামিয়ে নিয়ে এলাম ইকুয়াল টু তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এবার এর পরিবর্তে আমরা একটা সিঙ্গেল রোধ ব্যবহার করব, যেটাকে তুল্য রোধ বলবো বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তার সঙ্গে এরকম একটা ভোল্টেজ সোর্স ভি যদি আমি কানেক্ট করি, তার মধ্যে তখনও কিন্তু আই কারেন্টই ফ্লো করবে, অন্য কোনো কারেন্ট ফ্লো করবে না। সেই ক্ষেত্রে আমরা এই সার্কিট থেকে ওহমস ল যদি লাগাই তাহলে লিখতে পারি ভি ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইনটু আই, তার মানে ভি বাই আই ইকুয়াল টু তাহলে আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমার হাতে এই একটা এক্সপ্রেশন আছে, এই একটা এক্সপ্রেশন আছে, এই দুটোর বাঁ দিকটা দেখো সমান, দুটোই ভি বাই আই, তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে হোয়াট ইজ ট্রু ফর থ্রি রেজিস্ট্যান্সেস, তিনটে রোধের বেলায় যাহা সত্যি, তুমি তিনটে নাও, চারটে নাও, 25টা নাও, 100টা নাও, যা খুশি নেবে, তার জন্য কিন্তু এই ভ্যালুটাই সত্যি হবে। অর্থাৎ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইল বি দ্য সাম টোটাল অফ অল রেজিস্ট্যান্সেস, অ্যারিথমেটিক সাম টোটাল। স্যার, কিন্তু এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধটা বার করার কোনো বাস্তবিক প্রয়োগ আছে? মানে আমি শুধু করতে কেন বার করতে হবে যে এতগুলো রোধ এর একটা মানে একটা পরিবর্তন, তো আমি এটা বার করার মানে কোনো বাস্তবিক প্রয়োগ? কেন দরকার, তাই তো? হ্যাঁ, মানে বাস্তবে প্রয়োগটা হ্যাঁ কেন দরকার? ঠিক আছে, আমি তোমায় কোনো একটা পার্টিকুলার সার্কিটে কত কারেন্ট ফ্লো করছে, কত ভোল্টেজ দুটো পয়েন্টের মধ্যে, আহ, এটা তো মাপার দরকার পড়ে। কোনো জায়গায় ভোল্টেজ কত, কোনো জায়গায় কারেন্ট কত, এটা তো মাপার দরকার পড়ে না, পড়ে না? হ্যাঁ। তাহলে সেইটা তোমায় যদি যন্ত্র না দিয়ে তোমায় যদি এমনি অঙ্ক কষে বার করতে বলে, তোমার ওই তুল্য রোধের হিসেব করার জ্ঞানটা যদি না থাকে তুমি বার করতে পারবে না। বুঝেছি। এবার ধরো প্যারালাল, তাহলে হ্যাঁ বলো।
স্যার তার মানে যখন সিরিজ কানেকশনে করব তখন আর ইকুইভ্যালেন্ট যেটা দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য রেজিস্ট্যান্সেস সব থেকে বেশি হবে আর প্যারালাল কানেকশনের জন্য সব থেকে কম হবে, তাই তো? প্যারাল কম্বিনেশন এখনো করিনি, করতে চলেছি, দেখো কি হয়। এইরকম ধরো তিনটে রোধ প্যারাল কম্বিনেশনে লাগানো আছে এবং এর কে একটা সেল বা কোষের সঙ্গে যুক্ত করা হয়েছে যার পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। তাহলে এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এবার আই কারেন্ট ফ্লো করে যাবার জন্য এখানেও সেই আই কারেন্টই ব্যাক করছে, মাঝে কারেন্ট ভ্যানিশ হয়ে যাবার কোনো জায়গা নেই। তাহলে এই কারেন্ট এই যাবার পথ, এই যে যাওয়ার পথ, এই যাওয়ার পথে দেখো এখানে তিনটে রাস্তায় ভেঙে যাচ্ছে, তাহলে তিনটে রাস্তায় নিশ্চয়ই একই পরিমাণ কারেন্ট, মানে একটা যে কোনো রাস্তা দিয়ে যাবে, বাকি দুটো রাস্তা দিয়ে যাবে না এমন নয়, তিনটে রাস্তা দিয়ে যাবে, তিনটে রাস্তা দিয়ে একটা লজিক মেনে ভেঙে যাবে। কি করে ভাঙবে আমরা জানি না, কিন্তু তিনটে রাস্তায় ভেঙে যাবে এবং তিনটে রাস্তায় যে কারেন্ট যাচ্ছে আমরা সেটা ইন্ডিভিজুয়ালি যদি I1 I2 I3 বলে ধরে নিই, তাহলে আমরা জোর গলায় এইটুকু বলতে পারি যে I equal to I1 plus I2 plus I3. Since current, electric current is a scalar quantity, তাহলে আমরা এরকম অ্যালজেব্রাইক্যালি যোগ করে নিতে পারি, কিছু অসুবিধা হয় না। এই তিনটি কারেন্টের সাম টোটাল হচ্ছে I। তাহলে আমরা এইখানে ভি লাগিয়েছি, তাহলে এই প্যারালাল কম্বিনেশনের বেলায় কোন কথাটা সত্যি না, প্যারালাল কম্বিনেশনের বেলায় দেখো সিরিজের আমি আলোচনাটা যেটা করেছিলাম সেই আলোচনাটা রেকর্ডেড পার্টটা শুনে নিও, কারণ সেই আলোচনা প্যারালাল বেলাতেও আরেকবার আসছে, ওখানে কারেন্টটা ইকুয়াল ছিল থ্রু অল রেজিস্টার্স, কেন ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এইখানে তোমার ভোল্টেজটা দেখো, দিস ভোল্টেজ, এইটা যেহেতু আমি ধরে নিচ্ছি কি একদম আইডিয়াল কন্ডাক্টর, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, তাহলে এই ভোল্টেজটাই R1 এর অ্যাক্রসেও পড়েছে, R2 এর অ্যাক্রসেও পড়েছে, R3 এর অ্যাক্রসেও পড়েছে, কোথাও কোনো যেটাকে বলা হয় ভোল্টেজ ডিসিপেশন হয়নি। তাহলে ওহমস ল, সেই ওহমস লকে কাজে লাগিয়ে আমরা নিশ্চয়ই লিখতে পারি V equal to I1 R1, V equal to I2 R2, because voltage across all resistances are V, কিন্তু প্রতিটিতে কারেন্ট আলাদা I3 R3। আশা করি সমস্যা নেই এটা বুঝতে। তাহলে এখান থেকে আমরা V by R1 ইকুয়াল টু তাহলে I1 হবে, এখান থেকে V by R2 সেটা ইকুয়াল টু I2 হবে, আর এখান থেকে V by R3 সেটা নিশ্চয়ই I3 হবে। স্যার একটা জিনিস বলে নি, মানে একটু ইন্টারাপ্ট করছি স্যার, ব্যাপারটা হচ্ছে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোনো একটা রোধের শুরু থেকে শেষের মধ্যে বিভব পার্থক্যটা আলাদা থাকে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রাটা এক থাকে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যতগুলো রোধ না হোক না কেন, প্রত্যেকটা রোধের শুরু এবং শেষের মধ্যবর্তী যে বিভব পার্থক্যটা সেইটা এক থাকে, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রাটা পাল্টে যায়, পাল্টে তাই যায় তো? যদি রোধগুলো আলাদা হয়। যদি একই রোধ 25টা তুমি প্যারালালে যোগ করো, তাহলে তোমার 25টার মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট তখন ফ্লো করবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? আমরা ধরে নিচ্ছি এখানে আলাদা আলাদা রোধ নিয়েছি, তাহলে আমরা এই তিনটে সম্পর্ককে যদি হ্যাঁ স্যার বুঝছি। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 সেইটা ইকুয়াল টু V কমন নিয়ে লিখছি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে দেখো I1 প্লাস I2 প্লাস I3 মানে হচ্ছে I, তাহলে আমার I ইকুয়াল টু V 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এই জিনিসটা কি দাঁড়াচ্ছে তার মানে
আই বাই ভি তাই দাঁড়াচ্ছে। আবার এই তিনটে রোধের বদলে যদি আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ব্যবহার করি, সেটাকে যদি তুল্য রোধ বলি, এর মধ্যে দিয়ে সেই আই কারেন্ট ফ্লো করবে আগের মতোই। এটা এখানে ভি লাগিয়েছি, তাহলে আমার ওহমস ল অনুযায়ী ভি ইকুয়াল টু আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট এটা লিখতে পারি। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট, এটাকে তলায় নামিয়ে নিয়ে এলাম, তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই এরকম একটা সম্পর্ক পাবো। তাহলে এই দুটো রিলেশন, এইটা আর এইটা যদি কম্পেয়ার করো, এটা ধরো 1 নম্বর ভাবো, এটা যদি 2 নম্বর ভাবো, তাহলে 1 ইকুয়াল টু 2 যদি করি আমরা, সেক্ষেত্রে পাবো 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এন্ড সো অন। আমরা যদি একাধিক অনেকগুলো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করি, সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটাই চলবে, রেসিপ্রোকাল রিলেশন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এখানে স্যার কিন্তু আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ। বলছি যে ওই শ্রেণী সমবায় বা দুটো সমবায়ের ক্ষেত্রেই আমি যখন রোধগুলোকে যোগ করছি বা তাদের অনন্যগুলোকে যোগ করছি, ধরা যাক আমি দুটো রোধ নিয়েছি, তারপরে দুটো রোধের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যা হবে, আমি আর একটা রোধ মানে ভিন্ন রোধ, মানে তার রোধের পরিমাণটা আলাদা অন্য সেরকম আর একটা রোধ আমি যোগ করলাম। এবার তিনটে রোধ নিয়ে আমি কাজ করছি, তাহলে তিনটে রোধেরও কি ওই একই যদি ভি মানে তার বিভব পার্থক্য এক রাখলাম, তড়িৎ প্রবাহ মাত্রা এক রাখলাম, কেবলমাত্র রোধ এর পরিমাণটাকে মানে আগে দুটো ছিল তিনটে করলাম, তাহলে কি তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পরিবর্তন হবে তো, মানে বাড়বে বা কমবে এরকম? যদি তুমি দুটো রোধ নিয়ে যা ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলে, সেই ভোল্টেজ অ্যাপ্লাই করে যা কারেন্ট পেয়েছিলে, অর্থাৎ ভি বাই আই তোমার যা ছিল, এখন দুটোর বদলে অন্য যে কোনো কম্বিনেশনে তিনটে রোধ নিয়েও দেখছো একই পরিমাণ ভি প্রয়োগ করে একই পরিমাণ আই বর্তনীর মধ্যে আছে, তাহলে তুল্য রোধের কোনো পরিবর্তন হয়নি তার মানে। অর্থাৎ তুমি ধরো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলি, তুমি 2 ohms আর 3 ohms দেখতে পাচ্ছ উপরটা, 2 ohms আর 3 ohms নিয়ে যে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এইটা নিয়ে যা করলে যা হবে, তুমি যদি এখানে 1 ohms 2 ohms আর ধরো 5 3 আর একটা ধরো 2 ohms, তাহলে 1 ohms 2 ohms 2 ohms এই তিনটে নিয়েছো, তাহলে এইটার আর এইটা তুল্যরোধ একই হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে না না, মানে আমি বলতে চাইছি যে ধরুন ওই রকম প্রথমটাতে আমি 2 ohms নিলাম 3 ohms নিলাম, তারপরে আবার একবার আমি পরীক্ষা করছি, তখন আমি একটা 4 ohms জুড়ে দিলাম, তাহলে তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে তাহলে যাবে। তুমি যখনই তুমি ওই একই বিভব প্রভেদ অ্যাপ্লাই করবে, তোমার কারেন্ট পাল্টে যাবে বাবা, কারেন্টটাকে এক রাখতে পারবে না, অটোমেটিক্যালি আই উইল চেঞ্জ। আইটাকে এক রাখতে গেলে তুল্য রোধের মানটা দুটো ক্ষেত্রে সমান রাখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে যে দেখাও যে সমান্তরাল সমবায়ে বা প্যারালাল কম্বিনেশনে যেটা তুল্য রোধ, তার মানটা প্রত্যেকটা যে রোধ ব্যবহার করে সমান্তরাল সমবায়টা তৈরি করা হয়েছে তাদের প্রত্যেকটির থেকে ছোট। ইট ইজ স্মলার দেন দ্য স্মলেস্ট রেজিস্ট্যান্স। ধরো এখানে R1 R2 R3 এই তিনটে রোধের সমান্তরাল সমবায় তৈরি করে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট পাওয়া গেল। এই আর ইকুইভ্যালেন্টের মান যেটা পাবো না, সেটা R1 এর থেকেও ছোট, R2 এর থেকেও ছোট, R3 এর থেকেও ছোট, অর্থাৎ এই কম্বিনেশনে যেটা সবচেয়ে ছোট রোধ তার থেকেও ছোট। এইটা প্রমাণ করতে বলে অনেক সময়, সেটা কি করে প্রমাণ করব? খুব সহজে প্রমাণ করা যায় যে আমার তো এই রিলেশনটা ধরো আমি জানি 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে নিশ্চয়ই রোধ সবসময় পজিটিভ কোয়ান্টিটি, তাহলে পজিটিভ কোয়ান্টিটি মানে নিশ্চয়ই তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, এই তিনটি কোয়ান্টিটি যোগ করে আর 1/r ইকুইভ্যালেন্ট পেয়েছি, তাহলে এইটা লিখতেই তো পারি 1/r1, নিশ্চয়ই কেবলমাত্র এই 1/r1 নিশ্চয়ই 1/r ইকুইভ্যালেন্টের থেকে তোমার ছোটই হবে, কারণ এইরকম তিনটি কোয়ান্টিটি যোগ করে 1/r ইকুইভ্যালেন্ট পাওয়া গেছে। মানে অর্থাৎ আমি ধরো একটা উদাহরণ যদি নিই, ধরো 5 ইকুয়াল টু তোমার দেওয়া আছে 5 নয় বড় করি 6 ধরো ইকুয়াল টু দেওয়া আছে 3 প্লাস 2 প্লাস 1, অসুবিধা নেই,
তাহলে কেউ তো যদি মনে করে লিখতেই তো পারে 6 গ্রেটার দেন 3, 6 গ্রেটার দেন 2, 6 গ্রেটার দেন 1, মানে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এক একটা এই 6টা তার চেয়ে বড় এটা লেখা যায়। তেমনি করে তার মানে 1 বাই আর ইকুইভ্যালেন্ট তাহলে গ্রেটার দেন 1 বাই আর 1 লিখতে পারি। ঠিক তেমনি করে 1 বাই আর ইকুইভ্যালেন্ট গ্রেটার দেন 1 বাই আর 2 এটাও লিখতে পারি। 1 বাই আর ইকুইভ্যালেন্ট গ্রেটার দেন 1 বাই আর 3 এটাও লিখতে পারি। স্যার কিন্তু আপনি এই যে উদাহরণটা মানে যে রেফারেন্সটা টেনে আমাদের এটা বোঝালেন যে হুম 6 এর যে উদাহরণটা মানে 6 ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 প্লাস 1, তো এইখানটাতে ধরুন 6 ইজ গ্রেটার দ্যান 2 এটা মানছি, কিন্তু 1/2 এইটা তো 1/6 এর থেকে বড়। ওরে বাবা 1 বাই মানে আর অনন্য ইকুইভ্যালেন্ট, গুলো তো ওরে বাবা দাঁড়াও 1 বাই আর ইকুইভ্যালেন্ট মানে 6 মনে করো না, তুমি আর ইকুইভ্যালেন্ট 6 ধরছো কেন? ও বুঝেছি। তাহলে এইটা যদি হয় তাহলে এরপর যদি আমরা রেসিপ্রোকেট করি তাহলে আর ইকুইভ্যালেন্ট লেস দেন আর 1, অর্থাৎ 4 গ্রেটার দেন 3 যদি হয় 1/4 লেস দেন 1/3, তাই হওয়া উচিত। 1/4 মানে হচ্ছে 0.25, 1/3 মানে 0.33। তেমনি করে তাহলে আর ইকুইভ্যালেন্ট লেস দেন আর 2, আর ইকুইভ্যালেন্ট লেস দেন আর 3। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো হচ্ছে যে আমি তো জানি না বর্তনীর কোন রোধটা সবচেয়ে ছোট। বর্তনীর যে রোধটাই সবচেয়ে ছোট হোক না কেন আমার তুল্য রোধের মান তার চেয়েও ছোট। এই যুক্তিটা অবশ্য ভাষায় একটু লিখে দেবে, আমি দেখিয়ে দিলাম ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা কি হবে। আচ্ছা আজকে যে যতটুকু বোঝালাম যেটুকু স্যার বলছি যে মানে নিহার দা এক্ষুনি যে কথাটা বললো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তাদের সমষ্টিটা মানে সবগুলোর থেকে কম হচ্ছে, আর ইয়ের ক্ষেত্রে সেটা আপনার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেটা বেশি হচ্ছে। হ্যাঁ তো আমার দুটো কোয়েশ্চেন আছে। প্রথমটা হচ্ছে যে স্যার যদি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধটা বেশি হয় তাহলে আমি শ্রেণী সমবায়টা কোনো যন্ত্রে লাগাবোই কেন? তোমার যেখানে বেশি রোধ দরকার পড়বে, ধরো তুমি না একটা মানে আমার তো তুমি খুব একটা বেশি রোধ দরকার, তুমি একটা দরকারে তো কোনো মানে লাভ আমাকে হবে একটু না বলতে মানে সুযোগ দাও। তুমি ধরো একটা বর্তনী তৈরি করছো, যখন আমি সেই ফিল্ডটা বর্তনী তৈরি করবো। আমায় একটু বলে নিতে সুযোগ দাও। তুমি ধরো একটা বর্তনী তৈরি করেছো, সেই বর্তনীতে তৈরি করে দেখছো যে কারেন্ট ফ্লো করছে, কারেন্টটা আমাকে একটু কমাতে হবে, তাহলে কারেন্ট কমার উপায় হচ্ছে রোধ বাড়িয়ে দেওয়া। এবার তুমি আবার পুরো নতুন রোধ ধরো তোমার হয়তো কোথাও হয়তো 1000 ওহমস তুমি লাগিয়েছো, সেখানে হয়তো 1100 মানে 1100 ওহমস দিলে দেখবে বিফিটিং হচ্ছে সার্কিটটা। তুমি 1001 আবার 1100 ওহমসের রোধ খুঁজতে যাবে, তা নয়, তুমি তখন আবার একটা 100 ওহমস রোধ ওর সঙ্গে এনে শ্রেণী সমবায় জুড়ে দেবে, তাহলে আমার সার্কিটের রোধও বাড়লো এবং আমার কাজের কাজও হলো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো আমি একটা আচ্ছা ভোল্ট মিটারে, আচ্ছা ভোল্ট মিটারে কি আমার এরকম ইউজ করা হয়? আমার কথাটা শেষ বেশ করতে বেশ দাও। ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ধরা যাক তোমার এই যে তুমি ধরো দোকানে যখন কিছু কিনতে যাও মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসগুলো একটা স্ট্যান্ডার্ড ওয়েটে তোমাকে দেওয়া হয়। তুমি যদি কোনো এতে গিয়ে মানে কোনো একটা ধরো মুদিখানার দোকানে গিয়ে যদি বলো আমাকে 1 কিলো 370 গ্রাম চাল দিন, তোমায় দেবে? দেওয়া অসম্ভব বলছি না, দেবে কি? না মানে মোটামুটি একটা দরকার হয় যে 1.5 কিলো কি 2.5 কিলো এরকম। হুম, তার মানে একটা আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু বা স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু একটা থাকে, একটা বা একাধিক থাকে, যেগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারি। হ্যাঁ মানে অনেকভাবে ব্যবহার করতে পারি। দেখবে তোমরা যখন সেই বাটখারা শিখেছিলে ক্লাস 9-এ, সেই বাটখারাটাও কিন্তু সমস্ত মানের বাটখারা থাকতো না, সেখানে আমরা আমাদের প্রয়োজন মতো আহ, বাটখারা এমনভাবে বানিয়ে রেখেছিলাম যাতে করে আমরা আমাদের মোটামুটি দরকারের সমস্ত ওজন পেয়ে যাই। তো যাই হোক, আমার এখানে যেটা বলার সেটা হচ্ছে যারা এই রোদ তৈরি করে ম্যানুফ্যাকচারার যারা, তারা ধরো তুমি একটা জায়গায় হিসেব করে একটা এমন সার্কিট ডিজাইন করছো যেখানে তোমার দরকার হলো হয়তো 1371 ওহমস, এইরকম একটা রোদ তোমার দরকার পড়লো। এই 1371 ওহমস কোনো স্ট্যান্ডার্ড ওহমস নয়, স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স নয়। তুমি সেই রোদ কোথায় কিনতে পাবে? কোথাও পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা 1 কিলো ওহমস কিনতে হবে, একটা মানে যেগুলো পাওয়া যায়, যেমন 1 কিলো ওহমস পাওয়া যায়, 1 কিলো ওহমস পাওয়া যায়, 220 ওহমস পাওয়া যায়, 22 ওহমস পাওয়া যায়, 33 ওহমস পাওয়া যায়, এরকম পাওয়া যায়, 100 ওহমসও পাওয়া যায়।
এইগুলো যোগ করে করে যে ভ্যালুগুলো তোমার দিয়ে এইটার কাছাকাছি ভ্যালু পৌঁছতে পারবে ততগুলো রোধকে তোমার যোগ যোগ করতে হবে। তাহলে তোমার শ্রেণী সমবায় স্যার বলছি 10 ohms আর 1 ohms পাওয়া যায় না? হ্যাঁ 10 ohms পাওয়া যায়, 1 ohms পাওয়া যায়। তুমি এবার যদি বলো যে স্যার আমি 1371 স্যার খানা তাহলে 1 ohms, মানে একটা 1 kilo ohms লাগিয়ে দিলাম আর 300 ohms, আর আমি একটা 10 ohms আর একটা 1 ohms হয়ে গেল। হ্যাঁ হয়ে যাবে। তার মানে তোমার শ্রেণী সমবায় যুক্ত করতে হচ্ছে না হচ্ছে না, আমার বক্তব্যটা সেই জায়গায়। হ্যাঁ বুঝতে পেরেছি। ব্যাস, এছাড়া আজকের ক্লাসে আর আর স্যার কোনো বলছি যে প্রশ্ন আছে? সৌমিক আর করো। একটা জিনিস জিজ্ঞেস করুন, হ্যাঁ একটা একটা অন্যদের সেটা আগে হচ্ছে যে স্কোপ স্যার দাও। ওই ধরুন কোন একটা বর্তনী, সেখানে আমি ওরকম প্রথমে শ্রেণী সমবায়ে 3-4টে রোধ দিলাম। এবার সেখানে ধরুন 2 ohms, 3 ohms, 4 ohms আর 5 ohms এই 4টে ohms আমি দিয়েছি, মানে রোধ আমি দিয়েছি। এবার এই রোধগুলোকে আমি প্রথমে শ্রেণী সমবায়ে রেখেছি, তারপরে ওই বর্তনীটাকে আমি চেঞ্জ করে মানে সবই আনচেঞ্জেবল রাখলাম, মানে আপনার বিভব পার্থক্যটাকেও আনচেঞ্জেবল রাখলাম আর রোধগুলোকেও আনচেঞ্জডই রাখলাম। তো এখন আমি ওই বর্তনীটাকেই শ্রেণী মানে রোধগুলোকে শ্রেণী সমবায় থেকে সমান্তরাল সমবায়ে যদি রিঅ্যারেঞ্জ করি, তাহলে কি আবার আমার মানে তুল্য রোধটা তো পাল্টে যাবে? সে তো যাবেই, স্বাভাবিক কথা, যাবে তো বটেই। কিন্তু তাহলে পাল্টাবেটা কেন আমার? মানে কেবলমাত্র কি ওই মানে একটা মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমার কি বলবো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমার বিভব পার্থক্যগুলো নির্দিষ্ট জায়গায় জায়গায় পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু সেই বিভব পার্থক্যটাই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমস্ত রোধের জন্যই একই থাকছে বা নির্দিষ্ট থাকছে। এই বিশেষ কারণটার জন্যই কি মানে ওটা পাল্টাবে? অত কঠিন ভাবে ভাবতে হবে না। ধরো 2 ohms আর 3 ohms দুটো রোধ নিয়েছো, শ্রেণী সমবায় কত হবে? 5 ohms হবে। আর সমান্তরাল সমবায় কত হবে? 2 × 3/2 + হ্যাঁ 3, মানে 2 × 3 মানে 6, 6/5, 6/5 মানে হচ্ছে 1.2 ohms। তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ হচ্ছে 5 ohms আর সমান্তরাল সমবায় হচ্ছে 1.2 ohms। তাহলে আলাদা তো বটেই। বুঝতেই পারছো রোধ কমে না মানে যাচ্ছে আর আলাদা হওয়ার কারণটা কি ওইটাই যেটা আমি বলছিলাম? আলাদা হবার কারণ মানে হচ্ছে তুমি যখনই একাধিক রোধ সমান্তরাল সমবায় যোগ করছো, তার মানে তুমি কারেন্ট ফ্লো করার পাথটাকে আরো বেশি করে দিচ্ছ। তার মানে রোধ অটোমেটিক্যালি সার্কিটে কমবেই। তোমার ধরো এখানে আগে একটাই রাস্তা ছিল শ্রেণী সমবায়ের বেলায়, সেই রাস্তা দিয়ে যেত, এখানে এইখান দিয়ে যেতে পারে, এখান দিয়ে যেতে পারে, এখান দিয়ে যেতে পারে। তাহলে ইউ আর ইনক্রিজিং দ্য নাম্বার অফ পাথস। তাহলে যত তোমার কোনো জায়গার মধ্যে একাধিক রাস্তা তৈরি হবে, তত লোকে কনভিনিয়েন্টলি যেতে হবে পারবে বা তাড়াতাড়ি পৌঁছতে পারবে, দেরি হবে না। তাহলে সুতরাং সেই পাথের রোধ কমে গেল, তাহলে রোধ তো কমবেই। স্যার কিন্তু আমার এখানে আপনি এখনই যে কথাটা বললেন সেটা আমি মানে আপনার আইনস্টাইন একটা বায়োপিক ডকুমেন্ট দেখতে গিয়েও পেয়েছি, যে কোন একটা জায়গায় একটা মেশিন খারাপ হয়ে গেছিল, তো আইনস্টাইন বললেন যে ওখানকার তারগুলোকে বার করে দৈর্ঘ্যটা বাড়িয়ে দাও। তো স্যার এই দৈর্ঘ্যটা বাড়িয়ে দিলে মানে রোধটা কমে যাওয়ার কারণটা কি? কারণ দৈর্ঘ্য তো বাড়িয়ে দিলে ধরুন পদার্থটা আর একটু বেশিটা মানে পদার্থের লেন্থটা তো খানিক বেড়ে গেল, যে অর্থাৎ কিনা আপনার কি বলবো আর কি আধানগুলোকে আর একটু বেশি পথ ঘুরে যেতে হবে। তাহলে আরো বেশি পথ ঘুরে যখন যাচ্ছে, তাহলে তো আরো বেশি পদার্থটার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে রোধটা আর একটু বেশি বেড়ে যাওয়ার কথা না? না, আরো বেশি পথ ঘুরে যেতে তাহলে না হচ্ছে না। হয় না কেন? আরো বেশি পথ ঘুরে যেতে হচ্ছে না। ধরো আমি আমি একটা খুব সহজ একটা অ্যানালজি দিয়ে বলছি, আমি মানে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে বলছি না। ধরা যাক এখান থেকে সিউড়ি, আচ্ছা এখান থেকে তোমরা যারা সিউড়িতে থাকো, তোমাদের বলা হলো সিউড়ি থেকে তোমরা দুবরাজপুর আসবে। এবার সিউড়ি থেকে দুবরাজপুর আসার তোমার রাস্তা, এই হাইওয়েটা তো আছেই ধরো, তাছাড়া ধরো আরো দুটো রাস্তা আছে। এইবার আমি যদি হাইওয়ে দিয়েই আমায় দুবরাজপুর পৌঁছতে হয়, তাহলে অনেক লোক আসছে, মানে স্রোতের পর স্রোতে, মানে মিছিলের মতো লোক আসছে। তাদের যদি ওই হাইওয়ে দিয়ে সকলকে দুবরাজপুর পৌঁছতে হয়, তাদের পক্ষে মানে ভিড় বা জ্যাম লেগে যাওয়ার সম্ভাবনা বেশি না। আমি ওই অতগুলো লোককে বললাম কি, ঠিক আছে আমি ব্যাপারটাকে একটু ম্যানেজ করে দিচ্ছি, ধরো দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। কিছু লোক তোমার সিউড়ি থেকে কচুজোর আসবে, কিছু লোক কচুজোর থেকে দুবরাজপুর যাবে। তাহলে বলো কোনটায় তাদের পক্ষে কনভিনিয়েন্ট হবে?
হ্যাঁ মানে যেটাতে দুটোতে ভাগ হয়ে যাচ্ছে সেটাতেই না হয় তাদের মধ্যে জ্যামটা কম হবে, তারা তাড়াতাড়ি পৌঁছবে, বোঝা যাচ্ছে। কিন্তু বেশ মানে বেশ বেশ আমি বেশ যদি তড়িতের ক্ষেত্রে আমায় বলবার সুযোগটা দাও। এইখানে 2 ohms, এইখানে 3 ohms, তাহলে যাহা 2 ohms দিয়ে যাচ্ছে সেইটাকেই আবার 3 ohms টাকেও পেরিয়ে দিকে যেতে হচ্ছে তো। আর যখন এখানে একটা 2 ohms আর এখানে 3 ohms এইরকম প্যারালাল কম্বিনেশনে থাকছে, তখন তার মানে কিছু বললো ঠিক আছে আমরা শুধু 2 ohms কভার করলেই আমার কাজ শেষ, এ বলবে কিছু বলবে যে আমার 3 ohms কভার করলেই আমার কাজ শেষ, কোনটায় রোধ কমবে বলো এবার সৌমিক? হ্যাঁ সমান্তরাল সমবায় আমি বুঝতে পারছি, কারণ তাহলে একটা একবার সমান্তরাল একটা সমবায় তাহলে রোধকে বেরোবে, দুটো রোধকে তাকে বেরোতে হবে। না, তাহলে তো তার মানে এফেক্টিভলি তো তার মানে এই চার্জগুলোকে এইটুকু রোধের বাধা অতিক্রম করলেই হচ্ছে, এই দিকে যেগুলো যাচ্ছে সেগুলো এই রোধের বাধা অতিক্রম করলেই হচ্ছে, আর এইখানে যে চার্জগুলো যাচ্ছে তাকে এই রোধের বাধা অতিক্রম করতে হচ্ছে, তারপর আবার এই রোধের বাধা অতিক্রম করতে হচ্ছে, এইভাবে যেতে হচ্ছে, তাহলে শ্রেণী সমবায়ের রেঞ্জ ন্যাচারাল রেজিস্ট্যান্স বাড়বে। হ্যাঁ আর সমান্তরালটা কমে যাবে। আর কারোর প্রশ্ন আছে কিছু? শ্রমিক একদম মুখ বন্ধ রাখবে। কিন্তু স্যার আমার সমবায় নিয়ে অতটা ইয়ে নেই, মানে আমি বলতে চাইছিলাম যে আমি কি কেবলমাত্র বললাম একটা শুনতে পেলে? পরিবাহী। আমি কি বললাম শুনতে পেলে? অন্যদের একটু সুযোগ দাও, এটা তোমার সঙ্গে ও আমার আচ্ছা আচ্ছা, পার্সোনাল হচ্ছে না। বেশ করুন। আর কারোর কোনো প্রশ্ন আছে?